Good morning, students. Welcome to my YouTube channel Self Study. আজকে আমরা ক্লাস 11-এর ইংলিশের একটা কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটা হলো কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3rd, 1802 বাই উইলিয়াম ওয়াটসন। তাহলে এইখানে কিন্তু আমাদের কবিতার টাইটেলটাতে দুটো জিনিস মনে রাখতে হবে। তোমরা একটু লক্ষ্য করবে মিনিস্টার বানানটার দিকে, মিনিস্টার ওয়েস্টমিনস্টার এই বানানটার দিকে তোমরা একটু লক্ষ্য করবে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা লক্ষ্য করার বিষয় হচ্ছে ডেটটা, সেপ্টেম্বর 3, 1802। এটা কিন্তু পরীক্ষায় আসে। এই কবিতা সম্বন্ধে শুরু করার আগে একটু বলে নিই কবিতাটা রাইম স্কিম নিয়ে আমি পরবর্তীকালে আরেকটা ভিডিও বানাবো। এখন কোন রাইম স্কিমে এটা লেখা হয়েছে সেটা জেনে নিই। এই কবিতাটা লেখা হয়েছে এ বি বি এ সি ডি। আমি আবার রিপিট করছি, এ বি বি এ সি ডি। আরেকটা জিনিস এই কবিতাটা সম্বন্ধে, ওয়াটসওয়ার্থ ইটালিয়ান সনেট ফর্ম এটা ব্যবহার করেছেন এই কবিতাটা লিখতে গিয়ে। এখন ইটালিয়ান সনেটটা কি এই সম্বন্ধে একটু বলে রাখি। ইটালিয়ান সনেট হচ্ছে, এতটুকু জেনে রাখো তোমরা, ইটালিয়ান সনেটটাতে 14টা লাইন থাকে, 14 লাইন্স, যার মধ্যে দুটো ভাগ আছে। প্রথম 8টা লাইন হচ্ছে অক্টেভ, প্রথম 8টা লাইনকে বলা হয় অক্টেভ, এবং শেষের 6টা লাইনকে বলা হয় সেস্টেভ। তো এবার এই কবিতাটা শুরু করার দিকে যাই। আরও দু একটা কথা বলে নেওয়া দরকার কবিতাটা শুরু করার আগে, যে উইলিয়াম ওয়াটসওয়ার্থ ছিলেন একজন রোমান্টিক কবিদের মধ্যে অন্যতম। মাথায় কিন্তু এই জিনিসটা রাখবে, রোমান্টিক কবিতাদের মধ্যে অন্যতম ছিলেন উইলিয়াম ওয়াটসওয়ার্থ। আর তিনি রোমান্টিসিজম কি, মানে রোমান্টিক পোয়েটরা বেশিরভাগ কিন্তু নেচারকে নিয়ে লিখেছেন। কবিতা কিন্তু বেশিরভাগ তারা নেচারকে নিয়ে লিখেছেন। তো এইখানে এই কবিতাটা নাম শুনে আমরা একটু বুঝতে পারছি যে কবিতাটা একটু লন্ডন শহরকে তিনি যেভাবে দেখছেন সেটাতে কিন্তু রোমান্টিসিজমের একটু টাচ তিনি দিতে চেয়েছেন। তাহলে কবিতাটা শুরু করার আগে একটা বিষয় আসি। উইলিয়াম ওয়াটসওয়ার্থ একদিন তার বোনের সঙ্গে, ডরোথি ওয়াটসওয়ার্থ, খুব ভোরে ঘোড়ায় গাড়িতে চেপে লন্ডন থেকে ফ্রান্সের দিকে রওনা দিয়েছিলেন। ইতিমধ্যে যখন তাদের ঘোড়ার গাড়িটা লন্ডন শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া টেমস নদীর ওপরে থাকা ওয়েস্টমিনস্টার ব্রিজে এসে পৌঁছায়, তখন সেই ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর থেকে তিনি যে লন্ডন শহরের রূপটা তিনি লক্ষ্য করেছিলেন, যে মনোমুগ্ধকর রূপটা তিনি লন্ডন শহরে লক্ষ্য করেছিলেন, সেটা তাকে মুগ্ধ করেছিল কিংবা তাকে উদ্বুদ্ধ করেছিল এই কবিতাটা লেখার জন্য। তিনি এতটাই রোমাঞ্চিত, এতটাই মুগ্ধ হয়ে উঠেছিলেন যে কথিত আছে যে তিনি সেইখানেই ঘোড়ার গাড়ির ছাদে বসে এই কবিতাটা লিখেছিলেন। যাক, একটা ভালো খুব ইন্টারেস্টিং তথ্য পাওয়া গেল। তো এরপরে আমরা কবিতার দিকে চলে আসলাম। একটু ভালো করে তোমরা বইটা সামনে খুলে নেবে আর একটু মনোযোগ দিয়ে লাইন বাই লাইন দেখবে কি বলছে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর আর এর থেকে সুন্দর জিনিস কোনো কিছু নেই দেখানো। কবি উইলিয়াম ওয়াটসওয়ার্থ যে ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই ব্রিজটার উপর থেকে যে লন্ডন শহরটা দেখছেন, তো লন্ডন শহর যে রূপটা যে তিনি দেখছেন, সেই রূপের সম্বন্ধে কবি এখানে বলছেন। রূপটা এতটাই সুন্দর, ঠিক আছে, সেই সম্পর্কে কবি এখানে বলছেন আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর এর থেকে সুন্দর জিনিস দেখানোর আর কোনো কিছু নেই। ফেয়ার বলতে বিউটিফুল, ঠিক আছে। ডাল উড বি হি অফ সোল হু কুড পাস বাই এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। কবি এখানে কি বলছেন, যে একজন
যে এই দৃশ্যটা মানে এই টাচিং মানে হচ্ছে হৃদয়স্পর্শী, ম্যাজেস্টি মানে হচ্ছে সৌন্দর্য, ঠিক আছে, সাইট মানে হচ্ছে দৃশ্য, একটা এরকম হৃদয়স্পর্শী সৌন্দর্যে ভরা দৃশ্য যে না দেখে পাশ কাটিয়ে চলে যায়, কুড পাস বাই মানে হচ্ছে পাশ কাটিয়ে চলে যাওয়া, তার তার আত্মাটা, ঠিক আছে, সোলটা, তার সোলটা কেমন বলছে কবি, তার সোলটা বলছেন ডাল, নীরস, মানে হচ্ছে তার মনটা নীরস, মানে একজন যে এত একটা সুন্দর হৃদয়স্পর্শী একটা সৌন্দর্যে ভরা দৃশ্য না দেখে যে চলে যায়, তার সম্বন্ধে কবি কি বলছেন, তিনি একজন নীরস ব্যক্তি। তারপরে লাইনে আসছি, দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট। ডট কথাটা একটু তোমরা লিখে রাখবে, ডট মানে সেই আমলে ব্যবহার হতো, ডট কথাটার মানে হচ্ছে ডাস। তাহলে কি, দ্য সিটি নাও ডট লাইক এ গার্মেন্ট ওয়্যার, তাহলে কি এই শহরটা, এই লন্ডন শহরটা পরিধান করে আছে, পোশাক পরিধান করে আছে, ঠিক আছে, ওয়্যার মানে হচ্ছে পরিধান করে থাকা, গার্মেন্ট মানে পোশাক, তাহলে এই শহরটা পোশাক পরিধান করে আছে। কোন ধরনের পোশাক দেখো, দ্য বিউটি অফ দ্য মর্নিং, মানে সকালবেলার যে সৌন্দর্য, সকালবেলার এই সৌন্দর্যটা পোশাক হিসাবে কবির চোখে সেই শহরটা পরিধান করে আছে। তার সঙ্গে সঙ্গে কবি আরেকটু বলছেন যে সেই সৌন্দর্যটা সকালবেলাকার, সেই সকালটা কেমন, সকালবেলার সৌন্দর্যটা কেমন, সাইলেন্ট অ্যান্ড সাইলেন্ট বেয়ার। সাইলেন্ট কেন, নীরব, মানে লন্ডন একটা ব্যস্ততম শহর, সকালবেলা সেই মানে খুবই ভোরে, তখনও কি সেই ব্যস্ততা, সেই হইচই, সেই যান চলাচল শুরু হয়নি, তাই জন্য কি চারিদিকে নীরব হয়ে আছে, তাই জন্য সাইলেন্ট। আর বেয়ার মানে হচ্ছে, বেয়ার কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে ন্যাকেড, মানে অনাবৃত, কোনো কিছু না পরিধান করে থাকা, কিন্তু এইখানে এই শব্দটার মানে কীরকম করে আমাদেরকে নিতে হবে, এই শব্দটার মানে হচ্ছে ফ্রেশ, পিওর, মানে সকালবেলার যে সৌন্দর্যটা, লন্ডন শহরের যে এই সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা কি পিওর, ফ্রেশ, মানে আনটাচ, সেটা এখনও কারোর দ্বারা স্পর্শ হয়ে নষ্ট হয়ে যায়নি। তারপরের লাইনে আসি, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই, মানে সেই ব্রিজ থেকে কবি দেখতে পাচ্ছেন কি সেই জাহাজগুলো, টাওয়ার্স মানে হচ্ছে অট্টালিকা, ডুমস মানে হচ্ছে গম্বুজ, থিয়েটার্স মানে হচ্ছে রঙ্গমঞ্চ, অ্যান্ড টেম্পলস মানে হচ্ছে মন্দিরগুলো, ঠিক আছে, লাই মানে হচ্ছে কি বিস্তৃত হয়ে আছে, শুয়ে আছে, মানে হচ্ছে কি বিস্তৃত হয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, কোথায়, ওপেন আনটু দ্য ফিল্ডস, মানে কি প্রান্তরে, মানে সকালবেলাটা এতটাই চারিদিকে ক্লিয়ার, এতটাই ক্রিস্টাল ক্লিয়ার, তখন কি তিনি দেখতে পাচ্ছেন এই সব জিনিসগুলো, শিপস, টাওয়ার্স, ডুমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস, এই সব জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেই প্রান্তরে, অ্যান্ড টু দ্য স্কাই, এবং আকাশ জুড়ে। আকাশ জুড়ে কেন বলছেন, এই জায়গাটা তোমরা একটু বোঝার চেষ্টা করো, মানে যখনই একটা দূর থেকে আমরা কোনো একটা জিনিস দেখি, তখন দেখতে পাই কি এই মাটি, মানে দিগন্ত যেটাকে বলে, মাটি, আর তার সঙ্গে সঙ্গে মানে যে ফিল্ড, প্রান্তর আর তোমার আকাশটা কি দূর থেকে দেখতে গেলে দিগন্ত রেখা অনুযায়ী মনে হচ্ছে যে মিশে গেছে, সেরকম একটা জায়গায় এই জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। মানে কি একটু খেয়াল করো, শিপস, টাওয়ার্স, ডুমস, থিয়েটার্স, টেম্পলস, এই জিনিসগুলো হচ্ছে ম্যানমেড, তার সঙ্গে সঙ্গে ফিল্ডস অ্যান্ড স্কাই, এই জিনিসগুলো হচ্ছে ন্যাচারাল। তাহলে কি কবি এখানে ম্যানমেড আর ন্যাচারাল এই দুটো জিনিস এত সুন্দরভাবে একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে এত সুন্দর একটা রূপ তৈরি করেছেন, যেটা দেখে কবি মুগ্ধ হয়ে গেছে। এরপরে লাইনে আসি সেই জিনিসগুলো, অল বলতে এখানে কাদেরকে বোঝাচ্ছে, শিপস, টাওয়ার্স, ডুমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস, এই জিনিসগুলোকে বোঝাচ্ছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, সব যেন উজ্জ্বল হয়ে চকচক করছে, ইন দ্য স্মোকলেস এয়ার, সেই ধোঁয়াহীন বাতাসে। তাহলে বাতাসটা ধোঁয়াহীন কেন বললো, আবার সেই আগের জায়গায় চলে যাব, লন্ডন একটা ব্যস্ততম শহর, সেখানে যখন তোমার কলকারখানাগুলো তখনও কি ভোরের শুরুতে কলকারখানাগুলো তখনও চালু হয়নি, তোমার
যানবাহনগুলো চালু হয়নি, তাই জন্য কি বাতাসে ধোঁয়াটা ভরে যায়নি। দিনের বেলা যখন ব্যস্ত থাকে শহর, তখন কি চারিদিকে ধোঁয়ায় ভর্তি হয়ে থাকে সেই সময়টায়, আর কিন্তু ভোরের বেলা সেটা কি স্মোকলেস হয়ে আছে। তাহলে কি সেই স্মোকলেস ধোঁয়াহীন বাতাসে এই সবগুলো শিপস, টাওয়ার্স, ডুমস, থিয়েটার্স, টেম্পলস, এই সবগুলো কি উজ্জ্বল হয়ে চকচক করছে। তারপর নেক্সট স্ট্যান্ডাতে আসছি আমরা। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। স্টিপ কথাটা মানে হচ্ছে রাইস, মানে কবি নিজের কথা এখানে বলছেন যে নিজে এইভাবে ব্যক্ত করছেন কথাটা। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, এত সুন্দরভাবে সূর্য কখনো উদিত হয়নি, এত সুন্দরভাবে সূর্য কখনো উদিত হয়নি। স্টিপ কথাটা মানে হচ্ছে রাইস, উদিত হয়ে কি করছে সূর্যটা, এবার বুঝবো। ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল। স্প্লেন্ডার মানে হচ্ছে দীপ্তি, তার প্রথম দীপ্তিতে, মানে কি সূর্য এত সুন্দরভাবে আগে কখনো উদিত হয়ে তার প্রথম দীপ্তিতে, প্রথম ভোরের আলোতে ভ্যালি, রক আর হিল এই জিনিসগুলোকে ভরিয়ে তুলে নিই। মানে কবি বলছেন এখানে যে সূর্য এত সুন্দরভাবে কোনো সময় উদিত হয়ে তার প্রথম আলোর দীপ্তিতে ভ্যালি, রক, হিল এই জিনিসগুলোকে কখনো ভরিয়ে তুলে নিই কিংবা আলোকিত করে তুলে নিই। নেভার স আই নেভার ফেল এ কাম সো ডিপ। কবি এখানে কি বলছে, আমি কখনো এরকম দেখিনি, মানে এরকম লন্ডন শহর কখনো তিনি দেখেননি। কবি এই দিনে লন্ডন দেখার আগে কবি অভ্যস্ত ছিলেন একটা ব্যস্তময়, একটা সবসময় চলমান একটা লন্ডন শহরকে দেখে অভ্যস্ত ছিলেন। কিন্তু এই ভোরের বেলা, এই খুবই ভোরে কবি যখন এত সুন্দর একটা লন্ডন শহরের রূপ তিনি দেখলেন, তখন কবি কি বলছেন, নেভার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, মানে কখনো আমি এত দেখিনি, কখনো অনুভব করিনি এতটা প্রশান্তি, মানে এতটা শান্তিপূর্ণ একটা লন্ডন শহরকে আমি কখনো দেখিনি। কাম কথাটার মানে হচ্ছে শান্তি, প্রশান্তি, আর ডিপ মানে হচ্ছে এতটা গভীর, এতটা গভীর প্রশান্তি, শান্ত কখনো আমি প্রশান্তি আমি কখনো অনুভব করিনি, এই কথাটা বলছে। দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল, মানে কি নদীটা, কোন নদীটার কথা বলছে, লন্ডন শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে টেমস নদী। সেই টেমস নদীটা গ্লাইডেড মানে হচ্ছে বয়ে চলা, সেই নদীটার কথা বলছে। তাহলে কি এই টেমস নদীটাকে কবি কখনো দেখেননি, অ্যাট হিজ ওন সুইট উইল, মানে কি তার নিজের ইচ্ছাতে, ঠিক আছে, তার নিজের মধুর ইচ্ছাতে কখনো ভেসে যেতে দেখেনি। এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করি। টেমস হচ্ছে একটা ব্যস্ততম, লন্ডন যেরকম একটা ব্যস্ততম শহর, সেরকম টেমসও একটা ব্যস্ততম নদী। তাহলে এই ব্যস্ততম নদীটার উপরে বিভিন্ন বাণিজ্যিক কাজকর্ম হয় সারাদিন ধরে। তাছাড়া সেই নদীর উপরে ভ্রমণের জন্য বিভিন্ন রকম নৌকা চলে। তাহলে আমরা যদি একটু তোমরা লক্ষ্য করো, তাহলে দেখবে নদী যখন বয়ে যায় আর তার অপোজিট দিকে যদি কোনো সময় অনেকগুলো নৌকা কিংবা অনেকগুলো জাহাজ যদি মনে করো চলতে থাকে, তাহলে নদী যে স্বাভাবিকভাবে যে বয়ে যাবে, সেই বয়ে যাওয়াটা কিন্তু হয় না। সেই জিনিসটা সারাদিন ধরে কিন্তু ব্যস্ততম সময়ে কিন্তু সেই জিনিসটা হয়। কিন্তু ভোরের বেলা কবি কী দেখছেন, ভোরের বেলা দেখছেন যে এই নদীটা মানে কোনো রকম তোমার কোনো শিপস চলছে না, ঠিক আছে, কোনো নৌকা চলছে না, ঠিক আছে, তাহলে কি নদীটা নিজের ইচ্ছা মতো বয়ে যাচ্ছে। আবার লাইনটা দেখো, দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল, মানে কি নদীটা নিজের ইচ্ছাতে বয়ে চলেছে। ডিয়ার গড, মানে এত একটা সুন্দর দৃশ্য দেখে কবি এতটাই মুগ্ধ হয়ে গেছে, মানে আমরা যেরকম বলে উঠি সত্যি কি সুন্দর, সেরকমই একটা এক্সপ্রেশন দেখো, ডিয়ার গড এক্সক্লামেশন মার্ক আছে, মানে সত্যি এরকম। দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, মানে সেই বাড়িগুলোকেও মনে হচ্ছে যেন ঘুমন্ত। তাহলে বাড়িগুলো কি ঘুমন্ত হতে পারে? এইখানে কবি কি এর আগেও দু একটা জায়গায় পার্সোনিফিকেশন কবি ব্যবহার করেছে, সেই জায়গাটা আমি পরে বলে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু এইখানে যখন একটু মনে পড়লো সেই জায়গাটা এখনও বলে দিই। দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, আমরা ঘুমোতে কাকে দেখি? মানুষজনকে দেখি, কিন্তু এখানে কবি কী বলছেন? কবি বলছেন দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, যেন মনে হচ্ছে বাড়িগুলো ঘুমাচ্ছে, মানে বাড়িগুলোকে মানুষের মতো জীবন দান করেছে। এটাকেই বলা হয়
পোয়েটিক টার্ম পার্সোনিফিকেশান, মানে কবিরা তাদের কবিতা লেখার ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করে থাকেন। তোমরা ক্লাস 11-এ উঠেছো, এই জিনিসটা ধীরে ধীরে আরও ক্লিয়ার হবে তোমাদের কাছে, ঠিক আছে? তাহলে কবিকে মানে এই বাড়িগুলোকে জীবন দান করেছেন, মানুষের মতো জীবন দান করেছে। আমরা যেরকম মানুষেরা ঘুমোই সেরকম মনে হচ্ছে বাড়িগুলো ঘুমোচ্ছেন, কিন্তু এটা প্রকৃত অর্থটা কী হবে? প্রকৃত অর্থটা হবে যে বাড়িগুলো মনে হচ্ছে যেন তখন ঘুমোচ্ছে, মানে বাড়িগুলো লোকগুলো তখনও জেগে ওঠেনি, বাড়িগুলোতে তখনও কোনো কোলাহল শুরু হয়নি, হইচই শুরু হয়নি, বাড়িগুলোকেও মনে হচ্ছে যেন সেই ভোরবেলা বাড়িগুলো ঘুমোচ্ছে। অ্যাট অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং সেই বিশাল হৃদয়, এখানে মাইটি হার্ট এই জায়গাটা কিন্তু পরীক্ষায় আসে, একটু খেয়াল করে রাখবি। মাইটি হার্ট কাকে নির্দেশ করছে? মাইটি হার্টটা নির্দেশটা করছে কিন্তু দ্য সিটি অফ লন্ডন, ঠিক আছে? তাহলে মাইটি হার্ট কেন বলছে? সেই একটা ব্যস্ততম, সারাদিন ধরে ব্যস্ততম একটা শহর, বিভিন্ন ধরনের কাজকর্ম সেখানে হয়, ব্যস্ততার সঙ্গে সেখানে প্রত্যেকটা মানুষ ব্যস্ত, মানে সারাদিন ধরে বিভিন্ন রকম কাজকর্ম হয়, তাই জন্য একটা বিশাল একটা শহর, তাই জন্য এখানে কিন্তু কবি ব্যবহার করছেন দ্য মাইট অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, এবং সেই বিশাল হৃদয়, মানে সেই লন্ডন শহরটা ইজ লাইং স্টিল, মনে হচ্ছে যেন এখনও নিস্তব্ধ হয়ে শুয়ে আছে। এর আগে দুই একটা জায়গায় পার্সোনিফিকেশান ছুটে গেছে, তো ওটা আমরা পরে আলোচনা করব। তো এই জিনিসটা কিন্তু তোমরা লাইন বাই লাইন ভালো করে দেখবে, তোমাদের কিন্তু লাইন বাই লাইন মানে যাতে ক্লিয়ার থাকে সেই জিনিসটা তোমরা কিন্তু বিশেষভাবে মনোযোগ দিবে সেই বিষয়টাতে, কেননা লাইন বাই লাইন যদি মানে ক্লিয়ার না থাকে, লাইন তুলে কিন্তু কোশ্চেন হয়, তাহলে সেই জিনিসটা কিন্তু তোমাদের নম্বর ক্যারি করতে কিন্তু লাইন বাই লাইন মানে ক্লিয়ার না থাকতে হলে কিন্তু নম্বর তুলতে অসুবিধা হবে। আশা করি তোমরা বিষয়টা যেভাবে বোঝানোর চেষ্টা করলাম তোমরা বুঝবে, আর বাড়িতে আরও কয়েকবার কিন্তু এই জিনিসটা তোমরা দেখবে। থ্যাংক ইউ।